বন্ধুরা, আমেরিকার রাজনীতি বা ইউরোপীয় দেশগুলির কৌশল ভারতের কূটনীতির সামনে আর কাজ করছে না। বরং এখন ভারত ইউরোপীয় দেশগুলিকে তাদের অকাত দেখিয়ে তাদের দ্বিচারিতা সকলের সামনে নিয়ে এসেছে। ফলে ইউরোপকে এখন ভারতের পা আঁকড়ে ধরতে হচ্ছে। হ্যাঁ বন্ধুরা, 12 ঘন্টার মধ্যে ভারত তাদের সাথে হওয়া দ্বিচারিতার জবাব দিয়েছে, যেখানে তারা ইতিমধ্যেই ভারতের তেল শোধনাগারের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। এবং তারপরে খবর আসছে যে ইউরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট তিনি সরাসরি বলছেন, আমরা ভারতের ইম্পোর্ট এবং ভারত কর্তৃক পরিচালিত গ্লোবাল চেইন সরবরাহ শৃঙ্খলে ব্যাঘাত ঘটানোর জন্য এটি করেনি। বন্ধুরা, আজ বিশ্ব ভারতের শক্তি দেখছে যে কিভাবে ইউরোপীয় ইউনিয়ন, যারা নিজেকে 27টি দেশের দাদা বলে মনে করে, তারাও ভারতকে অনুরোধ করতে বাধ্য হচ্ছে। এবার প্রশ্ন হচ্ছে, তাহলে ভারত এমন কি করলো যে ইউরোপীয় ইউনিয়ন ভারতের কাছে ক্ষমা চাইছে? নাকি এর পেছনে আরও কোনো বড় খেলা লুকিয়ে আছে? কেন হঠাৎ ইউরোপীয় ইউনিয়ন এতটা পাল্টি খেলো? এর পেছনের কারণ কি? আসুন এই ভিডিওতে এই সমস্ত বিষয়টা বোঝার চেষ্টা করি। সমস্তটা নিয়ে আলোচনা করব ডিটেলে। অনেক কিছু জানতে পারবেন, তাই সাথে থাকুন। নমস্কার, আমি গৌতম আছি আপনাদের সাথে। তাহলে চলুন দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। দেখুন, সম্প্রতি যা ঘটছে তা হলো, প্রথমে ট্রাম্প হুমকি দিয়েছিল যে ভারত এবং চীনের মতো দেশগুলি যারা রাশিয়া থেকে অপরিশোধিত তেল কেনে, যদি এখনই এটি কেনা বন্ধ না করে তাহলে আমরা তাদের উপর 500% শুল্ক আরোপ করব। তবে আমেরিকার এই বক্তব্য কেবল হুমকির মধ্যেই সীমাবদ্ধ ছিল, কারণ ভারত আমেরিকার আগেই WTO-তে পৌঁছেছিল এবং ভারত এদের জন্য এতটাই গুরুত্বপূর্ণ যে তারা ভারতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে পারেনি। কিন্তু এর পরে হয়তো আমেরিকা আবার পদক্ষেপ নেয়। এখন দাবার চালে আমেরিকা ন্যাটোর সাহায্য নিয়েছে, যা 32টি দেশের একটি সামরিক সংস্থা, যাকে আমেরিকা নেতৃত্ব দেয়। এবং ন্যাটোর যিনি প্রধান, তিনি কথোপকথনের সময় হুমকির সুরে বলেছিলেন যে ভারত, ব্রাজিল এবং চীনের মতো দেশগুলির মধ্যে যদি কেউ রাশিয়া থেকে অপরিশোধিত তেল কিনে বা কোনো বাণিজ্য করে, তাহলে ন্যাটো এই সমস্ত দেশের উপর 100% নিষেধাজ্ঞা আরোপ করবে। কিন্তু ভারত এখানেও পিছপা হয়নি। ভারত সরাসরি বলেছে যে ন্যাটো একটি সামরিক সংস্থা, বিশ্বের আদালত নয়, যার নির্দেশে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। বরং আমরা আমাদের জ্বালানি নিরাপত্তার কথা মাথায় রেখে সিদ্ধান্ত নেব। আমাদের কি কিনতে হবে, কাদের থেকে কিনতে হবে, কোথায় বিক্রি করতে হবে, সেটা আমরা ঠিক করব, অন্য কেউ নয়। ফলে এখন যখন ভারত ন্যাটোর ভণ্ডামি বিশ্বের সামনে প্রকাশ করে দিল, তখন ইউরোপীয় ইউনিয়ন বিরক্ত হয়ে উঠল। কারণ ন্যাটোতে 32টি দেশ রয়েছে, যার মধ্যে কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র। মাত্র এই দুটি দেশ উত্তর আমেরিকার, বাকি 30টি দেশ ইউরোপের। এই কারণেই ভারত যখন ন্যাটোর হুমকি উপেক্ষা করে, তখন ইউরোপীয় ইউনিয়ন এতটাই ক্ষুব্ধ হয় যে তারা তাদের নিজস্ব স্তরে সিদ্ধান্ত নিতে শুরু করে। এবং সিদ্ধান্ত নেয়ার সময় তারা রাশিয়ার বিরুদ্ধে 18টি স্যাংশন ঘোষণা করে। কারণ সমস্ত পশ্চিমা দেশ একসাথে রাশিয়াকে এমনভাবে প্রতিবন্ধী করতে চায় যাতে রাশিয়া ইউক্রেনের সামনে নতজানু হয়। কিন্তু এর মধ্যে তারা ভারতের প্রতি তাদের ঈর্ষাও দূর করার চেষ্টা করে। এবং তারা যে 18টি নিষেধাজ্ঞা পেশ করেছিল, তার মধ্যে ভারতের গুজরাটের নায়ারা এনার্জি লিমিটেডও আছে, যা ভারতের দ্বিতীয় বৃহত্তম শোধনাগার, তার উপরও নিষেধাজ্ঞা আরোপ করে। তখন ভারতে একটি দুর্দান্ত সুযোগ পায়। প্রথমত, ইউরোপ নিজেই ভারত থেকে সস্তা দামে অপরিশোধিত তেল কিনে সুবিধা নিয়েছে। এবং দ্বিতীয়ত, তারা রাশিয়া থেকে সরাসরি ন্যাচারাল গ্যাস আমদানি করছে এবং অনেক রাশিয়ান টাইটানিয়াম কোম্পানি আমেরিকাতেই কাজ করছে এবং তাদের বিশাল বিনিয়োগ রয়েছে। অতএব যখন ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের ভণ্ড বলে এবং তাদের নীতিকে দ্বিমুখী বলে অভিহিত করে, তখন ইউরোপীয় ইউনিয়নের জ্ঞান ফিরে আসে। ফলে এখন তারা সাফাই দেওয়া শুরু করেছে। এবং খবর আসছে যে ইউরোপীয় ইউনিয়নের দূত এখন ভারত সম্পর্কে বলছেন যে আমরা কেবল রাশিয়ার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞা আরোপ করেছি এবং আমরা ভারতকে মোটেও লক্ষ্য করিনি। আমরা ভারতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিতে চাই না, যার কারণে বিশ্বব্যাপী সরবরাহ এবং ভারতের ক্রয় মোটেও প্রভাবিত হবে না। এবং যদি আমরা জি বিজনেসের এই প্রতিবেদনটি দেখি,
তাহলে আরও স্পষ্টভাবে বলা হয়েছে যে আমরা ভারতের আমদানিও বন্ধ করছি না। অর্থাৎ তারা সরাসরি এটি বলেনি, তবে পরোক্ষভাবে তাদের ইঙ্গিত ছিল কোথাও ভারতকে বলার জন্য যে আমরা রাশিয়া থেকে তেল কিনতে আপনাকে মোটেও বাধা দিচ্ছি না। অর্থাৎ আমরা যদি এটি দেখি তাহলে ইউরোপীয় ইউনিয়ন আবারও ভারতকে তার পিঠে ছুরি মারার চেষ্টা করতে পারে। কিন্তু ভারত যেভাবে তাদের দ্বিচারিতা বিশ্বের সামনে প্রকাশ করেছে তাতে একটা বিষয় পরিষ্কার, ইউরোপীয় ইউনিয়নের সাহস নেই ভারতকে সরাসরি থামানোর, ভারতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়ার। কিন্তু এখন সবচেয়ে বড় প্রশ্ন হলো, ইউরোপীয় ইউনিয়ন কি তাদের কথা থেকে সরে যাচ্ছে? এতে কি কেবল ভারতের হুমকি কাজ করছে, নাকি অন্য কোনো কূটনৈতিক খেলা হয়েছে? তো বন্ধুরা, এক্ষেত্রে আমার মতে এর পেছনে একটি বড় কূটনীতি জড়িত, যার নেতা আর কেউ নয়, ভারত। হ্যাঁ বন্ধুরা, আজ ইউরোপীয় ইউনিয়নের ভারতকে প্রয়োজন। তাই ভারত যদি তাদের হুমকিতে ভয় পেত তাহলে ব্যাপারটা ভিন্ন হতো। কিন্তু ভারত যদি জোরালোভাবে লড়াই করে তাহলে তারা কোনো বৈধ কারণ ছাড়া ভারতের জন্য সরাসরি সমস্যা তৈরি করতে পারবে না। কারণ ভারতের উপর ইউরোপের নির্ভরতা বিভিন্ন ক্ষেত্রে দেখা যায়, বিশেষ করে অর্থনৈতিক, প্রকৌশলগত এবং প্রযুক্তিগত ক্ষেত্রে। ইউরোপীয় কোম্পানিগুলি তাদের প্রযুক্তিগত কাজের জন্য ভারতের টিসিএস, ইনফোসিস, উইপ্রোর মতো ভারতীয় আইটি কোম্পানিগুলির উপর নির্ভরশীল। এছাড়াও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, ভারতকে বিশ্বের ফার্মাসি বলা হয়, আর ভারতই ইউরোপে সাশ্রয়ী মূল্যের এবং উচ্চ মানের ঔষধ রপ্তানি করে। এবং ভারত যদি ইউরোপ থেকে তাদের ঔষধ রপ্তানি অন্যত্র সরিয়ে নেয় তাহলে ইউরোপীয় দেশগুলি বিপাকে পড়বে। কারণ ভারত কেবল ঔষধই সরবরাহ করে না, বরং ইউরোপে চিকিৎসা সরঞ্জামও সরবরাহ করে, যা সেখানকার সৈন্যরা ব্যবহার করে। এছাড়াও ভারত ইউরোপে প্রচুর পরিমাণে কাপড় এবং তৈরি পোশাক পাঠায়। ভারত অবশ্যই এর থেকে বিপুল পরিমাণ অর্থ পায়, তবে ইউরোপও পায়। এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, বাংলাদেশের পোশাক শিল্প প্রায় ধ্বংস হয়ে গেছে এবং এই পরিস্থিতিতে চীনা টেক্সটাইলের উপর নির্ভর করা যায় না। এমন পরিস্থিতিতে ভারত তাদের সবচেয়ে বড় সাহায্যকারী হয়ে উঠেছে। ইউরোপ এখন ভারতকে একটি প্রধান কৌশলগত অংশীদার হিসেবে বিবেচনা করে, বিশেষ করে চীনের ক্রমবর্ধমান প্রভাবের ভারসাম্য বজায় রাখার জন্য। এবং ভারত যদি ইউরোপীয় বাজার থেকে এক পাও পিছিয়ে আসে তাহলে চীন তার নিম্নমানের পণ্যগুলি এমনভাবে ফেলে দেবে যে ইউরোপকে অবশেষে ভারতের কাছে মাথা নত করতেই হতে পারে। এবং এই কারণেই ইউরোপ ভারতের সাথে একটি মুক্ত বাণিজ্য চুক্তি করতে চায়, যাতে ভারতের মতো ইউরোপীয় বাজারে শুল্ক মুক্ত রপ্তানি করা যায় এবং চীনের নিম্নমানের পণ্যের ডাম্পিং থেকে মুক্তি পাওয়া যায়। এছাড়াও ফ্রান্সের মতো ইউরোপীয় দেশগুলির সাথে ভারতের প্রতিরক্ষা চুক্তি রয়েছে, যেমন রাফায়েল বিমান। এর ফলে ইউরোপীয় প্রতিরক্ষা সংস্থাগুলি অর্থনৈতিকভাবে ভারতের উপর নির্ভরশীল হয়ে পড়ে। এবং এই পরিস্থিতিতে যদি পরিসংখ্যান দেখা যায় তাহলে আমদানি এবং রপ্তানির পরিসংখ্যান কেবল $124 বিলিয়ন অতিক্রম করে। অর্থাৎ ইউরোপের নিজের এটি প্রয়োজন, তাই তারা ভারত থেকে নিজেকে দূরে রাখতে চায় না। বন্ধুরা, ভারত বিশ্বমঞ্চে যে স্বীকৃতি পাচ্ছে সে সম্পর্কে আপনার কি বক্তব্য? ভারতের এই কঠোর অবস্থান কি সঠিক না ভুল? আপনার মতামত কমেন্ট করে জানান। বন্ধুরা, আজকের ভিডিও এখানেই শেষ করছি। এরকমই ইনফরমেটিভ ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সাথে থাকবেন।